Hello, listeners. I'm Arjun, and you're listening to Obo Vinyls, Free-Willing Restoration of the Art of Telling. The 10th episode presents a very warm and interesting conversation with one of the most talented and sought after young music composer cum songwriter of contemporary Bangla music. Proloy Sarkar is parallel in his music ability with Bengali, modern ballads, and background score in Bengali cinema. In the recent times, he had been nominated for the BFGA 2026. Proloy humbly speaks about his percept on contemporary music across the globe. Dear listeners, let's not wait and let's welcome Proloy Sarkar. Hello Proloy, welcome to Obo. হ্যালো। আমার প্রথম প্রশ্ন তোমাকে, ধরো প্রলয় যদি এইভাবে বলা যায়, গানের একটা গল্প থাকে বা কোনো গল্পেরও কোনো একটা গান থাকতে পারে, হাউ উড ইউ অ্যাকচুয়ালি লুক ইনটু ইট? গানটা তো অবশ্যই গল্প থাকে, মানে বরাবরই ছিল। মানে আমাদের ভারতবর্ষে যেটা বা গান বাজনার যে দিকটা মূলত ডমিনেট করে সেটা হচ্ছে ফিল্ম মিউজিক, সিনেমা এবং তার গান। তাতে নায়ক নায়িকা পর্দায় নাচ করছেন এবং পিছনে প্লেব্যাক সিঙ্গাররা গাইছেন। তো সেখানে মূলত সঙ্গীত পরিচালক, সুরকার বা গায়ক তাদের কাজ ছিল যে পরিচালক যে গল্পটা বলতে চাইছেন তাকে সে গল্পটা বলতে সাহায্য করা, এবং সেটা পরবর্তীকালে বলে না, আগেও ছিল, এখন বোধহয় আরও অনেকটা বেড়েই গেছে। সেটা পরিচালকের গল্প বলার থেকেও প্রযোজক ব্যবসার খাতিরে কি চাইছেন, তো প্রযোজককে ব্যবসায় সাহায্য করাও আস্তে আস্তে সঙ্গীত পরিচালক, গায়ক, সুরকার সবারই একটা উদ্দেশ্য হতে লাগলো ধীরে সুস্থে। কিন্তু তার বাইরে, সিনেমার গানের বাইরে, গোটা পৃথিবী জুড়ে এবং আমাদের ভারতবর্ষে বিশেষ করে বাংলার মাটিতে এই যে বেসিক গান বা নন ফিল্মের গান, আমরা এখন যেটাকে আধুনিক গান বলি, তার একটা বড়সড় অস্তিত্ব আছে। এবং আমার বরাবরই মনে হয়েছে যে এই ইন্ডিপেন্ডেন্ট গান বাজনা, তাতেই শিল্পীরা নিজেদেরকে এক্সপ্রেস একমাত্র খুব সুস্পষ্টভাবে এটাতেই করে। আমার অন্তত ব্যক্তিগত ক্ষেত্রে মনে হয়েছে যে নন ফিল্ম গান যেগুলো, সেগুলো পুরোটাই আমার অভিজ্ঞতা, আমার পাওয়া না পাওয়া, আমার রাজনৈতিক বা সামাজিক চেতনা, সেটা ভুল হোক ঠিক হোক, আমার দর্শন ভুল হোক ঠিক হোক, গভীর হোক অগভীর হোক, ভালো হোক খারাপ হোক, দামি হোক সস্তা হোক, আমার যেটা, তো আমি এক্সপ্রেস করছি। তো আমার জীবনের ছোট বড় গল্পগুলো আমি তাতেই বলছি। এবং সেটা সেটা যেরকম ফিল্ম মেকারদের ক্ষেত্রেও সত্যি। একজন ফিল্ম মেকারও তার সিনেমায় তার জীবনের নানা ঘটনা বা তার জীবনে দেখা নানা মানুষ, তাদের আদলে সিনেমার অনেক চরিত্র যেরকম গড়ে তোলেন, তো সেরকম গানের বক্তব্য বা গানের কোনো চরিত্রের বক্তব্য একজন শিল্পী তার গানে, বিশেষত ইন্ডিপেন্ডেন্ট গানে তুলে ধরেন। সেটা কখনো খুব স্পষ্ট হয়, গল্প বলার ধরনেই হয়, বা কখনো সেটা অন দ্য সারফেস দেখতে জাস্ট অ্যানাদার প্রেমের গান বা দুঃখের গান বলে মনে হয়। কিন্তু যদি ভালো করে বিশ্লেষণ করা যায়, তাতে দেখা যাবে যে কীভাবে শিল্পীর জীবনের গল্পগুলো তাতে জড়িয়ে আছে। স্পষ্ট বলতে খুব কাছাকাছি উদাহরণ মনে পড়ছে অঞ্জন দত্ত। তো অঞ্জন দত্তের গানগুলোয় তো চরিত্রগুলোর নাম দেওয়া আছে অনেক সময়। তো সেই নামগুলো, এবং অঞ্জন দত্তের লাইভ বা ইন্টারভিউ শুনে আমি যেটা বুঝেছি, তো সেই নামগুলো যে সবসময়
সত্যি নাম সেটা নয়, কিন্তু তার জীবনে তিনি কেম অ্যাক্রস করেছেন এরকম নানান চরিত্রের আদলে সেই গল্পগুলো তৈরি। মানে যে গান একেবারেই ভীষণভাবে জীবন বোধ থেকে উঠে আসছে, জীবন হ্যাঁ। দেখা থেকে উঠে আসছে, সেই গান আসলে কোথাও না কোথাও আমাদের প্রাত্যহিক জীবনের গল্পটা তো বলছে। এই প্রসঙ্গে প্রলয় আমার তোমাকে খুব জিজ্ঞেস করার ইচ্ছা আছে, সারা পৃথিবীতেই এই যেটাকে হয়তো আজকে আমরা উই আর কয়নিং দ্য নেম অ্যাজ বেসিক songs বা songs which tells a story, a ballad, এর তো একটা ইতিহাস আছে বিভিন্ন দেশে বিভিন্ন যুগে। বাংলায় তো আমরা দেখতে পাই যে songs have been an integral part of a movement, a revolution. আমরা যদি সেটা সেই অর্থে ভক্তিগীতি আন্দোলনের সময় থেকে দেখি বা আমাদের চর্যাপদের কবিদের লেখায় দেখি, চৈতন্য মহাপ্রভু থেকে নিয়ে আমরা যদি আরও এগিয়ে আসি, রামপ্রসাদ, ইভেন শ্রীরামকৃষ্ণ, ইভেন সাধক বামদেব, প্রত্যেকেরই কিন্তু গানের আবার অন্যদিকে লালন, দূরবীন, তো দে অল হ্যাড আ স্টেটমেন্ট ইন দেয়ার সংস। তোমার কি মনে হয় প্রলয় যে দিজ অল হিস্ট্রি অফ বাংলা সংস, বাংলা মিউজিক, ইট ইট সামওয়্যার আজকে যে আমাদের যে এই মানে গানের মধ্যে দিয়ে গল্প বা কথা বলা, দর্শন বলা, এটার একটা ইতিহাসকে কোথাও পুষ্ট করছে তো? হ্যাঁ, করছে তো। মানে এটা বরাবরই ছিল, বরাবরই ছিল বলতে গোটা পৃথিবী জুড়েই ছিল, এবং এবং গোটা পৃথিবী জুড়ে সব জায়গাতে খুব প্রিডমিনেন্ট ছিল এরকম নয়। বাংলা বিশেষ করে ভারতবর্ষের মধ্যে আমার মনে হচ্ছে এমন একটা জায়গা, বন্দর শহর যেহেতু ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন জাতি তারা এসছে, তো বাংলায় খুব দার্শনিক আদান প্রদান বিভিন্ন সময় হয়েছে আর কি। এবং গানের ইতিহাস আমার যা মনে হয় এবং থিওরাইজ করা হয় অনেক সময়, এদিক ওদিক পড়েছি, সেটা হচ্ছে যে গানের খুব প্রাচীন ইতিহাস খুব সম্ভবত শ্রমসঙ্গীতের ইতিহাস, খুব সম্ভবত। কারণ আমার মনে আছে যে আমরা বন্ধুরা মিলে মৌসুনীতে বেড়াতে গেছিলাম আর কি। মৌসুনী দ্বীপ খুব জনপ্রিয় জায়গা আর কি আমাদের এখানে, কম বয়সী ছেলেপুলেরা যেতে খুব পছন্দ করে ফর অবভিয়াস রিজনস। তো সেইখানে গিয়ে আমরা ওখানে লোকালি কিছু মানুষজনের সাথে একটু যোগাযোগ করে প্রাইভেটলি একটা নৌকা নিয়ে বেরোনোর সুযোগ হয়েছিল। তো একটা জায়গায় এনাফ জল ছিল না, তো নৌকাটাকে আমাদের সব বন্ধুরা মিলে ঠেলতে হয় আর কি। এবার ঠেলতে গিয়ে যেটা দেখা যায় যে আমরা সবাই খুব গায়ের জোর দিচ্ছি, কিন্তু বিশেষ নৌকাটার মুভমেন্ট হচ্ছে না। এবার তখন যিনি মাঝি ছিলেন, একজন মাঝি আর তার ছেলে, বেসিক্যালি দুজনই, তো বলেন ওইভাবে তো হবে না, বলছে একটা আমাদের গান বা রিদমের মধ্যে দিয়ে যেতে হবে যাতে ওই ঠেলাটা একটা নির্দিষ্ট সময় হচ্ছে। তো এবার আমরা সচরাচর ছোটবেলা থেকে যেরকম বিশেষ করে শহুরে মফস্বলীয় ছেলেপুলে, আমরা তো অত এখনকার সময় এগুলো গল্প পড়েই বেশি বড় হয়েছে, এসব মাঝি মাল্লা নৌকা নদী আনফর্চুনেটলি আমরা বিশেষ পাই না বা পাচ্ছি না, যেটা পাওয়া খুব দরকার। তো তাতে এই যে মাঝিদের হেই হো, এই যে বা পালকির সময় যারা নিয়ে যায়, এই যে বিভিন্ন আওয়াজগুলো যারা করে, মানে আমার এতদিন একটা ভুল ধারণা ছিল, এবং আমার ধারণা অনেকেরই এটা ধারণা যে এটা একটা পার্ট অফ ট্র্যাডিশন বা রিচুয়ালিস্টিক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এটার একটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে, এবং খুব সম্ভবত গান তৈরি করা হয়েছিল ওই প্র্যাকটিক্যাল ভ্যালুটাকে মাথায় রেখে। যেমন আমরা যেটা করলাম, আমাদের উনি ডিরেক্ট করলেন বলতে পারো, যে মাঝি ভাই তিনি মিউজিক ডিরেক্ট করলেন ওখানে, যে একটা হেইও বলা হবে তার আগে। এবার আমরা বেশ মজা করেই করছিলাম যে গাঙের পানি হেইও, হেই সাবালো হেইও, মাল্লা মাঝি হেইও, আর বাকিগুলো ধরো আমরা মজা করে করছি। হেইওটাতে আমরা দড়িটা ধরে টান মারছি, ঠিক আছে,
এবং ওই টানটা একসাথে হচ্ছে। আচ্ছা, এবার গান ছাড়া এই যে গানটা হচ্ছে, হ্যাঁ, আমাদের সবার মধ্যেই ইনবিল্ট একটা গ্রুভের সেন্স বা রিদমের সেন্স থাকে। ওই সেন্সটা যখনই হচ্ছে একমাত্র তখনই সম্ভব হচ্ছে যে লোকে সিঙ্কে ওটা টানছে, এটা তুমি আর কোনোভাবে পারবে না। মানে তুমি কোথাও বলতে চাইছো যে ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং লাইক এন এনার্জি, হ্যাঁ দিস ইজ ট্রান্সফারিং এন এনার্জি। হ্যাঁ, এনার্জি না, এনার্জি তো বটেই, ওটা তোমাকে ওভারঅল গান বরাবরই আর্ট অ্যাজ একটা খুব শক্তিশালী টুল হিসেবে কাজ করেছে, সেটাও একটা অ্যাসপেক্ট। এটার কিন্তু খুব ডিরেক্ট প্র্যাকটিক্যাল এফেক্ট আমি বলছি। মানে তোমরা 10 জন আছো, এবার তোমার নৌকাটাকে তোমায় টানতে হবে সিঙ্কে, একবার একটা বার্স্ট অফ এনার্জি হলো, সবাই টানলো, আবার টানলো। এই যে কোন সময় তুমি সবাই মিলে টানছো, এইটা সবাই এক টাইমে সিঙ্ক করা, এটা কিন্তু খুব মুশকিল। এইবার ধরো এটার একটা ধরো একটা বড় আলমারি টানবে, আমি নৌকাটার বদলে বলছি, তো একটা উপায় হতে পারে যে ধরো তুমি একটা ঘড়ি চালিয়ে দিলে প্রত্যেক 5 সেকেন্ড বাদে বাদে টানবে। কিন্তু যখন এসব তৈরি হয় তখন ঘড়ি কোথায়, ঠিকই, সেন্স অফ টাইম ইত্যাদি তো নেই। এবার কি করে সবাইকে ওই একটা গ্রুভের মধ্যে ফেলা যায় যাতে অটোমেটিক্যালি 10 থেকে 12 জন লোক একটা নির্দিষ্ট টাইমের পর উইদাউট এনি আউটসাইড ইন্টারফারেন্স তারা ওটা টানবে। এবার গানটা যেই হচ্ছে না 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 হেইয়ো, না 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 হেইয়ো, আচ্ছা, না 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 হেইয়ো, এবার সবার মধ্যে গ্রুভের সেন্সটা হচ্ছে, কাউকে আর কিছু বলতে হচ্ছে না, গানটা চলছে, হেইয়োতে সবাই একসাথে টানছে এবং নৌকাটা ওই করেই টানা হলো। এবং খুব সম্ভবত গান শুরুর দিকের সমবেত গান বা সঙ্গীত, তার আর্লিয়েস্ট ইনস্ট্যান্স প্রবাবলি শ্রমসঙ্গীত, মানে এই একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে করা, ঠিক আছে। এবং গানের জনরা অনুযায়ীও এটা কিন্তু বিভিন্ন সময় পাল্টেছে। যেমন একই গান ধরো বাংলাদেশে ধরো ভাটিয়ালি, যখন ভাটার সময় ভাটি অঞ্চলে যেটা হচ্ছে, সেই গানগুলোর টেম্পো অনেক স্লো, কারণ তখন তোমাকে বাইতে হচ্ছে না বিশেষ, তুমি হালকা বাইছো বা ভেসে যাচ্ছ, তখন তোমার মন অনেক কাম, এবং সেই অনুযায়ী, এবং যখন মন কাম থাকে তখন তোমার মাথায় ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা ভিড় করে, এবং তখন কুল নাই সীমা নাই অকুল দৈরার পানে, ঠিক আছে। কিন্তু যখন খুব সম্ভবত সারি গানি, এটা জোয়ারের সময়, একই অঞ্চলে জোয়ারের সময়, না না উড়ালে না 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 উথালি পাথালি পানি ছলাত, টেম্পোটা অনেক বেশি, কারণ তখন তোমায় দাঁড় আরো জোরে বাইতে তাড়াতাড়ি বাইতে হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, পেসটা বেড়ে গেছে, পেস বেড়ে গেছে। হ্যাঁ, তো এই গানগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল এফেক্টের জন্য বিভিন্ন উত্তরবঙ্গে ভাওয়াইয়া এবং বিভিন্ন ধরনের, ইনিশিয়ালি আমার যতটা মনে হয় বিভিন্ন ধরনের কাজ, এবং সেই কাজের সময় জোয়ার না ভাটা, নৌকা তো ওয়ান অফ দা, সেটা পালকি, সেটা ঘোড়সওয়ারি, সেটা ধান বোনার হতে পারে, বিভিন্ন কাজে কিন্তু প্রয়োজনে সেই গানগুলো ওইটা লোককে একটা পালস বা রিদম দিতে হেল্প করছে। সেখান থেকে আস্তে আস্তে তো ইভলভ করছে বিভিন্ন রকম ভাবে, কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার ছিল, সেখান থেকে আস্তে আস্তে ইভলভ করেছে বলে আমার ধারণা। বেশ বেশ। প্রলয়, আমার পরবর্তী প্রশ্ন, তোমার কি মনে হয় ইজ দেয়ার মিউজিক এভরিওয়্যার? সব জায়গাতেই মিউজিক আছে? আমাদের চারপাশে পারিপার্শ্বিকতার মধ্যে প্রকৃতির বিভিন্ন শব্দ, আমাদের চারপাশে ঘটানো হয় এমন অনেক শব্দ বিন্যাস, শব্দ সংযোজন, ইজ দেয়ার মিউজিক এভরিওয়্যার? মানে অ্যাজ এ কম্পোজার এটা আমার তোমার থেকে জানার খুব ইচ্ছে। হ্যাঁ আছে তো, আছে। মানে মিউজিক একটা পারসিভ করার বিষয়, মিউজিক যেহেতু সব জায়গায় আছে বা খুব সম্ভবত ধরে নেওয়া হয়ে আছে,
সেই জন্য না মিউজিককে ডিফাইন করা যায় না। যেমন আমার মনে আছে একজন খুব প্রথিতযশা বাঙালি সঙ্গীত পরিচালক, তার সাথে কোনো একটি ইন্টারাকশনে তিনি এই প্রশ্নটা করেন যে মিউজিক কী, ঠিক আছে, এবং সবাই বিভিন্ন উত্তর দেয় এবং তিনিও ফাইনালি একটা উত্তর দেন। এবং আমার যেটা মনে হচ্ছিল, যেটা শুনে, যেটা এত লোকের কথা, আমার প্রত্যেকের কথাই ঠিক লাগছে, আমি বলছি সে কথাগুলো কে কীরকম বলেছে, তার একটাই কারণ হতে পারে যে মিউজিককে ডিফাইন করা যায় না। কীরকম? যেমন অনেকে বলবে সপ্ত সুর, সারেগামা পাধানি, আবার সাথে আমরা ফেরত আসছি, এই 7টা সুরে হচ্ছে মিউজিক। কিন্তু 7টা সুর তো নয়, আছে আমাদের 12টা সুর, ওয়েস্টার্ন কনস্ট্রাক্টে 12টা সুর। মাঝে কোমল রে আছে, কোমল গা আছে, গরিমা, কোমল ধা, কোমল। এবার কথা হচ্ছে 12টাও কিন্তু প্রপার নয়। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে, হিন্দুস্তান বা কর্ণাটিকে এরকম 12টা নোটের এরকম অস্তিত্ব নেই। এখানে আছে 22টা শ্রুতি। আচ্ছা, মানে ওয়েস্টার্ন কনস্ট্রাক্টে যেটাকে বলছে সা রে, আর সা রে এর মাঝে সা রে কোমল রে, এরা বলছে সা থেকে রে একটা রেঞ্জ, ঠিক আছে, তার মধ্যে রেটা মাঝে যে কোনো একটা জায়গায় থাকতে পারে, এবং তাই হয়। রাগ বিশেষে কোমল রে বা করিমা আলাদা আলাদা সাউন্ড করে, যে কারণে শাস্ত্রীয় সঙ্গীতের ধার সবচেয়ে ভালো ধরতে পারে সেই যন্ত্রগুলোই, যে যন্ত্রগুলো গ্লিসান্ডো বা মিড় বাজানো যায়। আচ্ছা, ঠিক আছে, কারণ সা রে একটা রেঞ্জ, মাঝখানে তো অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে। তোমাকে ওয়েস্টার্ন বলে দিচ্ছে সা কোমল রে রে, যদিও তারা গাওয়ার সময় গাইছে কিন্তু পিয়ানোতে বেঁধে দিচ্ছে মাঝের এরকম। মানে তুমি বলছো যে মাঝখানে অনেক হিডেন ফ্রিকোয়েন্সিজ আছে তো। ওকে। এবং সেইগুলোর মধ্যেও যেগুলো মাইক্রোটোন, এখনো আমরা তো শ্রুতি বলতাম, কিন্তু মিডল ইস্টেও কিন্তু মাইক্রোটোনাল, আজকাল অনেকে এই নিয়ে আবার এক্সপেরিমেন্ট করছে যে মাইক্রোটোনাল মিউজিক, যে হয়তো পিয়ানোটা বাজিয়েছেই এরকম করে, তাতেও 40টা কি বানিয়েছে টোটাল, সা থেকে সা অবধি টোটাল 40টা ধরো বানিয়ে দিয়েছে। ও সা থেকে রের মধ্যে ফ্রিকোয়েন্সি ধরে ধরে ছোট 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 পয়েন্ট এত বাদে 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 হিসেব মতো তো আলাদা ফ্রিকোয়েন্সি। তো এবার কথা হচ্ছে সবার কান সেটা পারসিভ করতে পারবে না। যেমন খুব গান না শোনা বা কান অত শার্প না অনেক মানুষ কিন্তু শুদ্ধ রে কোমল রের মধ্যেই আলাদা করে তফাৎ অনেক সময় করতে পারবে না, কারণ এই দুটো খুব কাছাকাছি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এই আমাদের 20 থেকে 20,000 এর মধ্যে যা এক্সিস্ট করে, হিসেব মতন পুরোটাই মিউজিক কাকে আমরা বলছি তুমি ডিফাইন করতে পারবে না। ঠিক কি সেটস অফ নোট দিলে একজনের কাছে সেটা শ্রুতি মধুর হবে, সেই সংজ্ঞাটা মানে যুগে যুগে পাল্টে যায় বা যাচ্ছে আর কি। একজনের কাছে যেটা খুব মেলোডিক লাগছে আরেকজনের মনে হতে পারে সেটা বেসুরো। এবং ধরো এখনকার দিনে ধরো এই যে র্যাপ হিপ হপ এতদিন ধরে হচ্ছে, তাতে সুরের চলনের খুব বিশেষ অনেক সময় তফাৎ থাকে না, যেগুলো অনেক সময় ওল্ডার জেনারেশনের অনেকের মনে হয় দূরে তো সুর কিছু পাচ্ছি না, কিন্তু সেটা নিয়ে সারা পৃথিবী জুড়ে এত মানুষের উন্মাদনা, সেটা তো মিথ্যে নয়। সুতরাং তারা সেটাকে মিউজিক বলে পারসিভ করছে। তো এই প্রকৃতির এই যে সাউন্ড যে কত রকম কি হতে পারে, সেটা তো ইনিশিয়াল আমরা প্রকৃতি থেকেই মানে শুনেছি আর কি। কারণ আমাদের জন্মলগ্ন থেকে তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আসেনি। আমরা বেসিক্যালি দেখবে যারা মূলত ডিফ অ্যান্ড মিউট একসাথে হয়
সচরাচর। এটা দেখা যায়। ডিফ অ্যান্ড নোট একসাথেই মূলত হয়। তার কারণ যে ডিফ সে কথা বলতে পারে না, কারণ সে শব্দ কি জিনিসটা সেন্সই করতে পারছে না যেহেতু, সুতরাং মানে সে কি আওয়াজ বের করবে মানে সে বুঝতেই পারছে না যে এরকম কিছু একটা এক্সিস্ট করে। ঠিক আছে, মানে সে সাউন্ড এবিলিটি বিষয়টাই তার কাছে ধরতে পারছে না। তো এইরকম আমায় কিছু গলায় করলে যে এইরকম একটা ব্যাপার আসছে যেটা কান দিয়ে, যেটা আমার কান সেন্স করছে, সে সেটা ধরতে পারছে না। তো তার মানে তো বিপরীত ক্রমে এটাও সত্য, মানে কানে শুনছি বলেই আমরা বাকি যা বলছি বা ক্রিয়েট করতে পারছি। এবং বিভিন্ন রকম সাউন্ড আমরা ইনিশিয়ালি তো পাখিদের থেকেই শুনবো, পাখিদের থেকে শুনবো, জলপ্রপাতের থেকে শুনবো, মেঘের থেকে শুনবো। যেমন বাজ পড়লে, যখন প্রথম বাজ পড়ছে আমরা শুনছি, তখন আমরা প্রথম বুঝতে পারছি আচ্ছা এই শব্দটা তো একটু গম গম করছে একটু নিচে, তার মানে এইরকম একটা শব্দ হয়। ছোটবেলায় আমরা যেদিন প্রথম বাজটা শুনলাম সেদিন আমরা বুঝতে পারলাম যে এরকম নিচে একটা শব্দ হয়। তো আমরা সেটাকে গলায় করে মিমিক করার চেষ্টা করলাম, বা মানুষ ধীরে ধীরে যন্ত্রপাতি বানালো টু মিমিক দ্যাট সাউন্ড। বা পাখিরা ধরো খুব হাই পিচে তারা শীষ দিচ্ছে, তো এই হাই পিচের শব্দ হয়। আচ্ছা আমি এরকম কথা বলি কিন্তু ও তো এরকম একটা খুব উঁচু একটা তীক্ষ্ণ আওয়াজ যেটা আমার কানে তীক্ষ্ণ লাগছে, দেখি তো এইরকম আমি কিছু গলায় করতে পারছি কিনা বা কিছু যন্ত্র বানাতে পারছি কিনা যাতে আমি ওই আওয়াজটা ধরতে পারছি। তো এই প্রাকৃতিক ইনফ্লুয়েন্স গুলো আমরা শুনতে না পেলে তৈরি তো করতে পারতামই না। ঠিক। প্রলয়, আমার নেক্সট প্রশ্নে, ওয়ার্ল্ড মিউজিকের নিরিখে আজকে বাংলা সঙ্গীত একটা হিউজ সাবজেক্ট ইন আ ওয়ে। ইট ইজ অ্যান এক্সপোজিশন ইন ইটস ওন সেলফ। তো সেই ক্ষেত্রে বিশ্ব সঙ্গীতের আঙিনাতে বাংলা সঙ্গীত আজকে কীরকম, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? অনেক পিছিয়ে, অনেকখানি পিছিয়ে। অন্তত যেটুকুনি শ্রুতিগোচর হচ্ছে সেই নিরিখে আমি বলছি অনেকখানি পিছিয়ে। যেটুকুনি শ্রুতিগোচর হচ্ছে এই কারণেই বললাম যে এই মুহূর্তে মানুষের কাছে গান পৌঁছানো বা সঙ্গীত পৌঁছানো, তার পিছনে অনেক অ্যালগোরিদম, অনেক ব্যবসায়িক জিনিসপত্র, হ্যানা ত্যানা অনেক কিছু ইনভলভড হয়ে আছে। ইকোনমি, রাজনীতি, ব্যবসা অনেক কিছু একসাথে জড়িয়ে আছে। সেই জন্য অন্তত শুনতে পাওয়া যাচ্ছে খুব, যেগুলো কানে আসছে তার নিরিখে যদি বিচার করি, সেই অনুযায়ী বলতে গেলে অনেকটাই পিছিয়ে। এবার আমার মনে হয় হাই চান্স সেটা হচ্ছে বাংলায় প্রতিভার বা মুক্ত চিন্তক ইত্যাদির অভাব হয়েছে এটা বলে আমি বিশ্বাস করি না। তো আমার ধারণা বাংলার বোধহয় এদিক ওদিক অনেক জায়গায় অনেক মানুষ অনেক কিছু তৈরি করছেন, গ্রাম থেকে শহর বা অনেক প্রত্যন্ত জায়গায়। হয়তো আমাদের পাশের বাড়িতেই কেউ খুব ইন্টারেস্টিং কিছু হয়তো তৈরি করে ফেলেছে বা প্রসেসে আছে। কিন্তু অন্তত যেটা শ্রুতিগোচর হচ্ছে সেই নিরিখে অনেকটা পিছিয়ে। মানে আন্তর্জাতিক মান তো বাদই দিলাম, ভারতবর্ষের অন্য রাজ্য তাদের তুলনাতেও অনেকখানি পিছিয়ে। মানে সেই ক্ষেত্রে প্রলয় আমাদের তো বিগত হয়তো একটা দশকেও প্রচুর কাজ হয়েছে বাংলা গানে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পরীক্ষা নিরীক্ষা প্রচুর হয়েছে। সেই অর্থে বিভিন্ন ধারা আলাদা আলাদাভাবে পৃথকভাবে বাংলা সঙ্গীতে তৈরি হয়েছে। তারপরে তোমার মতে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় হচ্ছে? এটা কি টেকনিক্যাল সমস্যা না গুণগত সমস্যা? তিনটে এন্টিটি তো আছে টোটাল। একটা হচ্ছে ক্রিয়েটার, যারা ক্রিয়েট করছেন, সেটা সিনেমা, গান, সাহিত্য, যাই ওই ক্ষেত্রে আমরা গানের কথাই বলছি। ধরো কনজিউমার, মানে এক্ষেত্রে যেটা শ্রোতা। আর হচ্ছে মিডিয়েটার, যারা মাঝখানে আছেন, যারা
ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যাদের হোল্ডে আছে। তো তিন পক্ষেরই দোষ আছে, তিন পক্ষেরই দোষ আছে বলতে ক্রিয়েটাররা তারা দীর্ঘদিন ধরে শ্রোতাদের টেকেন ফর গ্রান্টেড করেছেন, যেটা আমার মনে হয় বাংলা সিনেমার পরিচালকরাও তাদের দর্শকদের করেছেন। কিন্তু আমার মনে হচ্ছে বিভিন্ন সময় কিছু ক্রিয়েটার কিছু ভালো করে ফেললেও মিডিয়েটার যারা আছেন তারা সেসব মানুষের কাছে পৌঁছাতে দেননি। আমার মনে হচ্ছে সিনেমা বা গান দুইয়ের ক্ষেত্রেই অনেক ভালো কাজ যেটা ডিজার্ভ করতো মানুষের কাছে পৌঁছানো, সেই সব কাজ দীর্ঘদিন ধরে মানুষের কাছে জানি না কেন এই মিডিয়েটাররা তারা পৌঁছাতে দেননি। এর মধ্যে আমি বলছি প্রোডাকশন হাউস, মিডিয়া, টিভি, রেডিও, এরা সব পড়ছে। তো সেটা কেন করতে দেয়নি ইত্যাদি দেয়নি সেটা অন্য একটা বড় প্রশ্ন, ওটা থাক আজকে। তারা পৌঁছাতে দেয়নি। আর যদি কোনো কারণে একটা দুটো পৌঁছে গেছেও বা শ্রোতা বা কনজিউমাররা তারা খেলাটা উল্টে দিতে পারতো। এরকম হয়েছে কিন্তু বিভিন্ন সময়, বাংলাতেও হয়েছে, যুগে যুগে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে যে এমন কোনো একটা শিল্প যেটা পৃষ্ঠপোষকতা পায়নি, সাধারণ মানুষ খেলা ঘুরিয়ে দিয়েছে। আনফর্চুনেটলি বাংলার দর্শক শ্রোতাও কিন্তু সেটা যে খুব বেশি করেছে তা নয়। তো তিন পক্ষেরই দোষ আছে। তবে আমার মনে হচ্ছে মূলত মাঝখানে যারা আছেন গন্ডগোলটা কেন জানি না বারবার তারা এই যে গেট কিপিং যারা করছেন তাদের গেট কিপিং প্রসেসটা ওভার দ্য ইয়ার্স ঠিক হয়নি, এবং না হতে হতে এতদিন ধরে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন বাংলার মালায়ালি ইন্ডাস্ট্রি আমার মনে হচ্ছে দুটো পোলার অপোজিটে রয়েছে এখন। মালায়ালি ইন্ডাস্ট্রিটা এতটাই ভালো জায়গায় এখন হয়েছে, আমি দেখি মানে মালায়ালি ইন্ডাস্ট্রির খুব মিডিওকার কিছু কাজ হলেও সেগুলোও খুব ইউনিভার্সাল প্রেস পায়, অ্যাওয়ার্ডস পেয়ে যায়, প্রচুর ব্যবসা করে। আর বাংলা সিনেমা বা গান নিয়ে দর্শক শ্রোতাদের এতটাই অ্যাপ্যাথি চলে এসছে যে কিছু যদি ভালো হয়েও যায় সেটাকেও তারা মুখ ফুটে বিশেষ আর প্রশংসা করে না, বা একটা প্রিনশন নিয়ে থাকে যে না ভালো হচ্ছে না আর কি। মানে ব্যাপারটা মানে ইমপ্রেশনের মতন, একটা ভালো ছেলে ফার্স্ট বয়, ঠিক আছে, যেটা হয় স্কুলে অনেক সময়, সে একটা কিছু গন্ডগোল করেও ফেললো, একটা দুষ্টুমি করেও ফেললো, কিন্তু টিচাররা সেটা একটু এড়িয়ে গেল, ঠিক আছে ভালো ছেলে একবারই সে হয়েছে। আর একটি খারাপ ছেলে ব্যাকবেঞ্চার বা তার হিস্ট্রি আছে বদমাইশির, তো সে খুব ভালো কিছু করলেও, ধরো একটা সাবজেক্টে একটু ভালো রেজাল্ট করলো বা একটু কিছু ভালো করলো, তাতেও সে বিশেষ ইমপ্রেস করতে পারে না, ও ঠিক আছে ওর ফ্লুকে একটা হয়ে গেছে। তো এইরকম এখন একটা সিন হয়েছে যেখানে দর্শক শ্রোতাদের এই মুহূর্তে উইন ব্যাক করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার মূলত তিনটে এন্টিটির দোষ থাকলেও আমার মনে হয় মূলত দোষ গেট কিপিংয়ে। এটাই কি কারণ প্রণয়, যে কারণে আমরা তো একটা জিনিস দেখতে পাই প্রেজেন্টলি ইন দ্য এন্টায়ার ইন্ডিয়ান মিউজিক সিনারিও, বিশেষ করে ডিজিটাল মাধ্যম প্রসারিত হওয়ার পরে, সোশ্যাল মিডিয়া প্রসারিত হওয়ার পরে, যে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানসরা উঠে আসছে, তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের অনেকে হয়তো একটা মেন স্ট্রিম প্ল্যাটফর্মেও আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারপরে তারা চাকা ঘোরাচ্ছে, সেই অর্থে পুরো প্রচলনটা পরিবর্তন করছে। এইটা কি তোমার মনে হয় যে সম্ভব, এই যে চিরাচরিত গেট কিপিং এবং যে একটা ক্রনিক প্রবলেমে দাঁড়িয়ে গেছে যে বিষয়টা, সেগুলোকে পরিবর্তন আনতে কি এরা পারবে? হ্যাঁ, এটা নিয়ে আমি হোপফুল যে এই গেট কিপিংটা অলরেডি আস্তে আস্তে ভাঙছে কারণ এখন ইন্ডাস্ট্রিটা যে জায়গায় পৌঁছে গেছে, তো এইটা ইন্ডাস্ট্রি একটা অস্তিত্ব সংকটে আছে এখন। এসব গেট কিপিং
করে কারো কিছু বিশেষ লাভ আর হচ্ছে না। আর এবং মিডিয়া বা এন্টারটেনমেন্ট বা আর্ট এই মুহূর্তে অনেকটাই ডেমোক্রেটাইজড, কারণ সবার হাতে ইন্টারনেট হয়ে রয়েছে, সবাই নিজের গান নিজে বানিয়ে। এর খারাপ দিকও আছে, গেট কিপিং ব্যাপারটা খুব ডাইসি আর কি, মানে এটা মানে ডাবল এজেড সোর্ড আর কি, মানে এটার ভালো দিকও আছে, মানে খারাপ দিকও আছে আর কি। খারাপ খারাপ দিক হলো গেট কিপিং যদি একটা ঠিকঠাক ফিল্টারিং প্রসেস না থাকে, সেটা হচ্ছে যে যে আগে যেমন হতো, অনেক পড়াশোনা বা ইত্যাদি করে দেখেছি লোকজন ফিল্ম রিভিউয়ার হতে পারতো, এখন কারো মনে হলেই সে ফিল্ম রিভিউয়ার হয়ে যায়, ঠিক আছে। এবং সে যদি কিছু গিমিকি কথাবার্তা বা কন্ট্রোভার্সিয়াল কথা বলে বলে তার সাবস্ক্রাইবার বেস বাড়িয়ে নিতে পারে, এবং সাবস্ক্রাইবার বেস যেই বেড়ে গেল, অমনি তার চ্যানেলটার একটা মান্যতাও অটোমেটিক্যালি অদ্ভুতভাবে যেন চলে এলো। তো সুতরাং সে সিনেমা নিয়ে জানে বোঝে কি না সেটা আর ম্যাটারই করছে না আর। তো সুতরাং এই ফিল্টার বা গেট কিপিংটা যেহেতু উঠে গেল, তো আমরা ফিল্ম রিভিউ নেওয়া একজন ইনএফিশিয়েন্ট লোকের থেকে নিতে শুরু করলাম আর কি। তো এটা গেট কিপিং না করার খারাপ দিক আর কি। ভালো দিকটা হলো যে যে কোনো গেট কিপিং বা গেট কিপার্স তাদের সঙ্গে বিভিন্ন যেহেতু রাজনীতি, নেটওয়ার্কিং, কানেকশনস ইত্যাদি জড়িত থাকে, তো হিস্টোরিক্যালি প্রচুর যোগ্য লোকও তাতে আটকে গেছেন, এবং বাংলাতে এটা দিনের পর দিন হয়েছে। বহু যোগ্য মানুষ ফিল্ড ছেড়ে বেরিয়ে চলে গেছেন বা বাংলা ছেড়ে বেরিয়ে চলে গেছেন, আর কাজ করেননি, এবং সেইটার ফল বাংলা ইন্ডাস্ট্রি ভুগছে এখন। কিন্তু ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু এন্টারটেনমেন্ট ডেমোক্রেটাইজড হয়ে গেছে। সিনেমা এখনও জানি না কত, গান তো বটেই। হিন্দিতে কিন্তু 90s পপ সিনটাকে তো বলিউড মোটামুটি ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। এই মুহূর্তে কিন্তু খুব টপ নেমস কিছু বাদ দিলে, অরিজিৎ রায় ইত্যাদি কিছু টপ নেমস বাদ দিলে, হিন্দি ইন্ডি আর্টিস্টদের কিন্তু মার্কেট, বাজ, ইকোনমি সব কিছুই কিন্তু বলিউডের লোকজনের থেকে বেশি বই কম না। যেমন অনুভ জৈন, আমি বলছি স্টলওয়ার্স, অনুভ জৈন, প্রতীক কুমার, বা তারপরেও যারা আছে মিত্রাস, সঞ্জিত হেগড়ে এখন সাউথে খুব ভালো কাজ করছে। তো অনুভ জৈনকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে তুমি তো এত পপুলারিটি তোমার, এত, আমি এদের ভালো খারাপ সব সরিয়ে রাখছি, আমি বলছি এরা সবাই কিন্তু সেলফ মেড স্টার, মানে এদের বিখ্যাত হওয়ার পিছনে আছে লগ্নি আছে, সবই আছে, কিন্তু সিনেমা ডিরেক্টর, সিনেমা প্রোডাকশন হাউস সেসবের ভূমিকা নেই। রাইট। তো অনুভ জৈনকে বলছে তুমি কি বলিউডে কাজ পেলে করবে বা করো? তো অনুভ জৈন বলছে যে ইকোনমিক্যালি ইট ডাজন্ট মেক এনি সেন্স। পরে আমি ভেবে দেখলাম সত্যি কথাই তো বলছে। ধরা যাক টি সিরিজ অনুভ জৈনকে হায়ার করবে ওদের একটা গানের জন্য, খুব বেশি হলে কত দেবে? আমি একটা অ্যাবসার্ড বড় অ্যামাউন্ট বলছি, যেটা কেউ কোনোদিন একটা গানের জন্য পায়নি, ধরে দিলাম 1 কোটি। 1 কোটি তখনই লগ্নি করবে টি সিরিজ যখন ও জানবে ওই 1 কোটি দিয়ে আমি আরো কয়েক কোটি রিটার্ন আনতে পারবো। কিন্তু অনুভ জৈন ওই যে টোটাল রিটার্নটা এখনো ওর নিজের চ্যানেলে আপলোড করে গোটাটা নিজে পেতে পারে, তো মাঝখান থেকে টি সিরিজকেও গান বেচবে কেন? ক্রিয়েটাররা এখন ডিরেক্ট কনজিউমারদের কাছে পৌঁছে যেতে পারছে, এই ফিল্ডটা ডেমোক্রেটাইজড হয়ে গেছে। মিডিয়েটার ব্যাপারটাই এখন মাঝখান থেকে সরে গেছে, যেটা খুব দরকার ছিল, গানের ক্ষেত্রে তো ভীষণ দরকার ছিল। তো বাইরে তো বরাবরই নন ফিল্ম বা পপ ইন্ডাস্ট্রি সেটাই চলে, যদিও বাইরে অন্য সিন আছে, ওখানে ওই সিনটাও খুব ক্যাপিটালাইজড আর কি ইন আ সেন্স, কিন্তু ভারতবর্ষে নন ফিল্ম তো এই মুহূর্তে আমার মতে এখনো পিকে যায়নি, এত বড় মার্কেট তাও এটা পিক না। আমার মতে অ্যাট সাম টাইম কে পপের মতন এরা ওয়ার্ল্ড ডমিনেট করলেও করতে পারে, আমার মতে বাংলাতেও করবে, বাংলাদেশে অলরেডি করছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে করছে, আমার মতে পশ্চিমবাংলাতেও আজ না হোক
কাল করবে, আজ পারছে না, সেটার কারণ মূলত লগ্নির অভাব আমার যেটা মনে হয়। কারণ এই ডেমোক্রেটাইজড সিস্টেমটার একটা ক্যাচ আছে বলতে পারো, যেটা একটাকে পুরোপুরি ডেমোক্রেটাইজড করছে না, সেটা হচ্ছে যেই মুহূর্তে ব্যাপারটা ডেমোক্রেটাইজড সেই মুহূর্তে কন্টেন্ট তৈরি অনেক হচ্ছে, তো ইনফোবার্স প্রচুর হচ্ছে, তো কোনগুলো স্ট্যান্ড আউট করবে, মানে মানুষ যদি এখন ভাবে আমি গান শুনে বাছাই করে নেব কোনটা ভালো কোনটা খারাপ, মানুষের কাছে ওই সময়টা নেই, কারণ প্রত্যেক মিনিটে লক্ষ গান বেরোচ্ছে, তার কাছে কোনটা পৌঁছাবে সেটা কাইন্ড অফ অ্যালগরিদম ডিসাইড করে দিচ্ছে, এবং অ্যালগরিদমকে টাকা দিয়ে মোল্ড করা যায়। তো সেই লগ্নির কারণ বাঙালির ইকোনমি ইন জেনারেল, দিল্লি মুম্বাই তার থেকে ইকোনমিগত একটু বাঙালি শিল্পীর আর মুম্বাইয়ের শিল্পীর ওই একটা তফাৎ থাকে। আছে। তো সেই লগ্নিটা দেখেছি ইন্ডিয়া আর্টিস্টরা অনেক সময় ওই লগ্নিটা, যেটা পার্সোনাল লেভেলে অনুপ জেন হয়তো করে দিতে পারে বা শুরুর দিকেও পেরেছিল, এরা পারে না, কিন্তু আজ নয় কাল কেউ একটা পারবে, বা কিছু লোক হয়তো পারবে, বা এদের মধ্যে কেউ অ্যালগরিদমটা ক্র্যাক করে ফেলবে, এবং তারপরেই এই গেট কিপিংয়ের লাস্ট যে স্তম্ভ দাঁড়িয়েছিল সেটা ভেঙে পড়বে আর কি। বেশ, প্রলয়, আমার শেষ প্রশ্ন, তুমি একাধারে লিরিসিস্ট বা সং রাইটার আর একাধারে কম্পোজার, নির্দেশক, সো হাউ ডাজ ইট ইন্টারকানেক্টস উইথ ইউ? অনেকেই আছে এরকম, ফর ইউ হাউ ডাজ ইট ইন্টারকানেক্টস, অ্যান্ড হোয়াট ইজ ইউর ইন্সপিরেশন বিহাইন্ড ইউর ওয়ার্ক? এই মুহূর্তে দাঁড়িয়ে একজন যথেষ্ট বিদগ্ধ সঙ্গীত পরিচালক অ্যান্ড সং রাইটার, সো হোয়াট ইজ ইউর ইন্সপিরেশন? ইন্সপিরেশন তো বললে মানে এক দুজন বলা সেভাবে যায় না, প্রচুর মানুষের নাম উঠে আসে ছোটবেলা থেকে যাদের শোনা হয়, এবং এই সময়ও যাদের শোনা হয় বিভিন্ন সময়। তো খুব আর্লি ইন্সপিরেশন অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট, ইফ নট দ্য বিগেস্ট, সেটা সলিল চৌধুরী। তো এবং উনি কিন্তু এবং একাধারে গীতিকার সুরকার দুটোই, গীতিকার সুরকার দুটোই উনি একসাথে। এবং আমার মনে হচ্ছে বাংলা বা ভারতবর্ষে যারা আধুনিক সময় অন্তত এরকম একই সাথে দুটো যারা করতেন, আমি বরাবরই দেখেছি যে কোনো একটা অ্যাসপেক্টে তারা অন্যটির থেকে তুলনামূলকভাবে দুর্বল আমার মনে হয়েছে, মানে বা ইন জেনারেলও আমাদের এখানে মিউজিশিয়ানসরা, যেমন রেহমান, মানে ওনার সাউন্ড নিয়ে বা মেলোডি নিয়ে, মুডস নিয়ে এতটা জ্ঞান, টেকনিক্যালিটিস নিয়ে এতটা জ্ঞান, মানে এরকম একটা জায়গা, মানে পায়োনিয়ার্স ওয়ান অফ দ্য। এবং যতবার ভারতবর্ষে নতুন এই রিলেটেড কিছু টেকনোলজি এসছে বা কিছু এসছে, রেহমানই প্রত্যেকবার সেটার ইমপ্লিমেন্টেশন দেখা গেছে, প্রথমবার করেছেন। কিন্তু সামহাও আমার গিয়ে মনে হয়েছে লিরিক্যাল ফিলোসফি, একটা গান, তার লিরিক, তার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কি হতে পারে, এই নিয়ে মিউজিশিয়ানসরা অনেক সময় বদার থাকেন না, বা তাদের এনাফ পড়াশোনা করার ইচ্ছে থাকে না, এবং সেটা রেহমানের ক্ষেত্রে ট্রু। যেমন আমার একটা ব্যাপার খুব খারাপ লেগেছিল, সেটা হচ্ছে নজরুলের একটি গান খুব সম্ভবত রিক্রিয়েট করেছিলেন রেহমান, গানটা ভুলে যাচ্ছি, কারারই কপাট, খুব খুব সম্ভবত। এইবার মানে ভাষাটা না জানলে ইট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, কিন্তু স্ক্যানিংটা যেভাবে পাল্টে যাচ্ছে, সেখানে প্রথমত বাংলা ভাষাটা তো বাংলা ভাষা থাকছে না, দ্বিতীয় কথা হলো এই গানটার যে ঐতিহাসিক গুরুত্ব, এটা কে লিখেছে, কেন লিখেছে, কোন সময় লিখেছে, এইটাকে খুব ছোট করে দেওয়া হচ্ছে, সেটাকে সম্মান জানানো হচ্ছে না, সেটা না বুঝে করা হচ্ছে। সেই জন্য বাঙালিদের কাছে গানটা এরকম উদ্ভট বা অদ্ভুত লাগছে শুনতে।
এবার রেহমান কি সেটা পারতো না করতে? মানে ওর কাছে এনাফ সময়, টাকা, টিম সবই আছে সেটা করার, করেনি কারণ বিশেষ বদার করেনি। এবং এটাই আমার মনে হয়েছে যে যারা খুব সাউন্ড নিয়ে কনসার্ন, তারা এই অ্যাসপেক্টটা নিয়ে এতটা বদার্ড নয়। বিপরীত ক্রমে আমার মনে হয়েছে যারা সিঙ্গার সংরাইটার্স, যাদের লিরিকটা খুব পোক্ত, যাদের লিরিকে বিভিন্ন ধরনের বিষয়, রাজনীতি, আহ, সমাজ চেতনা, খুব জটিল দর্শন বা খুব কমপ্লেক্স গল্প ইত্যাদি উঠে আসছে, তারা অনেক সময় আমার মনে হচ্ছে সাউন্ড নিয়ে এনাফ এক্সপেরিমেন্টেশন বা বেশি চিন্তাভাবনা করতে চাইছেন না, অনেক ক্ষেত্রে পারছেন না, অনেক ক্ষেত্রে চাইছেন না। যেমন সুমনের ক্ষেত্রে আমার এটা খুব মনে হয়েছে। আমার মনে হয়েছে সুমন খুবই মানুষ যেরকমই হোক, সুমন, সেটা অন্য বিষয়ে আর কি, সেটা বাদ দিলাম আপাতত, শিল্পী সুমনকে নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমার মনে হচ্ছে সুমন যতটা মিউজিক জানেন বা বোঝেন, উনি খুব ইন্টেনশনালি ওনার গান বানানোর সময় ওনার কথাটা যাতে আরো সুশ্রাব্য বা লোকের কাছে স্পষ্টভাবে পৌঁছায়, উনি ওনার সাংগীতিক আহ, জ্ঞানটাকে বা সাংগীতিক এক্সপার্টাইজটাকে অনেকটা টোন ডাউন করেন, ব্যাপারটা একটু ইজি টু ডাইজেস্ট করার জন্য, যাতে লিরিকটা লোককে হিট করে এবং সুর তার লেখাটার একটা টুল হিসাবে কাজ করছে। ঠিক আছে, যেন তার মূল উদ্দেশ্য এই লেখাটা মানুষকে যাতে ভাবায়, এবং সুর সেটার একটা টুল হিসাবে কাজ করছে। সেই জায়গা থেকে আমরা খানিকটা পাশ্চাত্য সঙ্গীতে ডিলেনের কথাও একদম একই একদম জায়গায় একদম, নিয়ে আসতে ডিলানও পারি। খুব, কিন্তু মানে ইনফ্যাক্ট প্রচুর মিউজিশিয়ান ডিলানকে পছন্দ করেন না, মানে এদের কমা মিউজিশিয়ান আগেও বলেছেন, এখনো বলেন। মানে এটা এক ধরনের মিনিমালিস্ট আর্ট ইন মিউজিক, হ্যাঁ হ্যাঁ, এবার তাদের ধাঁচই ওটা। কিন্তু আমার বরাবরই মনে হয়েছিল যে দুটো একসাথে করা যায়, এবং দুটো একসাথে করা যায়, এটার বিগেস্ট এক্সাম্পল ভারতবর্ষে খুব সম্ভবত পৃথিবীতেও সলিল চৌধুরী, ট্রু। খুব সম্ভবত। কারণ একমাত্র সলিল চৌধুরীর প্রথম কথা লিরিক্যাল ভ্যারাইটি, তিনি যেহেতু ফিল্ম মিউজিকও করছেন এবং বিভিন্ন সময়ের পুজোর অ্যালবামের মিউজিক করছেন ইত্যাদি, বাচ্চাদের গান করছেন, পুজোর গান করছেন, এবং আইপিটিএর সাথে যুক্ত থাকার সময় মানে লিরিক্যাল ভ্যারাইটি, এত এত রকম বিষয় নিয়ে কথা বলছেন, সেটা ব্যবসায়িক অ্যাসপেক্ট মিট করছে, সেটা মানুষকে মনোরঞ্জন করছে, সেটা দর্শনের তাতে গভীরতা থাকছে, অনেক অনেক সমাজের অনেক স্তরের মানুষকে নিয়ে কথা বলছে, একই সাথে সুরে এবং অ্যারেঞ্জমেন্টে খুব ঐতিহাসিক জিনিসপত্র উনি করে ফেলছেন, যেগুলো কিন্তু মানে সাউন্ডের দিক থেকে বাংলা গান বা হিন্দি গান বা মালায়ালি গান, অনেক ভাষাতেই করেছেন, প্রত্যেকেরই কিন্তু বাউন্ডারি অনেকটা পুশ করে দিচ্ছে একই সাথে লিরিক্যালি আর সাউন্ডের দিক থেকে। তো আমার মনে হয়েছিল এরকম দুটো জগতে একসাথে কনকার করেছেন, সেটা সলিল চৌধুরী। এই মুহূর্তে টপ অফ দ্য হেড হয়তো নাম চেষ্টা করলে মনে আসবে, কিন্তু আমার মনে পড়ছে, আমার ইন্সপিরেশন যাকে প্রথম শুনেই ওরকম মনে হয়েছিল, সেটা সলিল চৌধুরী। তো হ্যাঁ, আরও অনেকের নাম বলাই যায়, তবে মানে যদি একজনকে পিক করতে বলা হয় তো সলিল চৌধুরী। বেশ, প্রলয়, ভীষণভাবে এই আলাপচারিতাটায় সমাদৃত হলাম আমরা, এবং আমি আশা রাখছি আমাদের দর্শক বন্ধুরাও একইভাবে সমাদৃত হবে। সো অসংখ্য অভিনন্দন টিম অবর তরফ থেকে এবং দর্শক বন্ধুদের তরফ থেকে, এবং শেষ করবার আগে যদি তোমার একটি গান আমরা শুনতে পাই। দূর করো হে জম্পে আদার কণ্ঠরোধের ভয়, আমি প্রাপ্য খানা চাইছি
যে রাজা তোমার খেতাব নয় গো রাজা তোমার খেতাব নয়। এইটুকু তো সাধ্য আমার কণ্ঠ ফিরে দাও, তা সে যতই আমার শরীর থেকে মাংস ছিঁড়ে নাও গো রাজা মাংস ছিঁড়ে নাও। হাতি শালে হাতি সাজে ঘোড়া শালে ঘোড়া, রাজ্য জুড়ে সাজে কেবল মানুষ দেহ পোড়া। রাজ্য জুড়ে সাজে কেবল মানুষ দেহ পোড়া। তুমি রাজা দিক বিজয়ী জগৎ চোরা যায়, তবে চুনোপুটি কবির কাছে কিসের এত ভয় গো রাজা কিসের এত ভয়। আমার গলা কাটতে পারো ভাঙতে পারো হাত, যেন শত কবি জন্ম নেবে রক্ত বীজের জাত গো রাজা রক্ত বীজের জাত। যেন শত কবি জন্ম নেবে রক্ত বীজের জাত গো রাজা রক্ত বীজের জাত। যেন শত কবি জন্ম নেবে রক্ত বীজের জাত গো রাজা রক্ত বীজের জাত। Dear listeners, listening to the original composition of Pralay had still kept me in a mesmer, and I'm quite sure it's similar for you all as well. Truly, it's always astonishing to imagine how words and tune came in harmony to create the harmonics of music. Music which too has so many stories to tell. And as I bid farewell for the day, it's known to you all that I'll be back, yes, with more such stories. Till then, stay well, stay in peace, and stay tuned to Orbo.